গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শুনব হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস হিমুর আছে জল পর্ব ২। নরের চাঁদের সঙ্গে এই মেয়ের দেখা হলে তিনি বলতেন, বাড়ির কাছে সানে বাঁধা চারকোনা পুষ্করণী, সেই ঘাটেতে তোমার সঙ্গে সাঁতার দিব আমি। অন্দরমহলে আমার ফুলের বাগান, দুজনে তুলিব ফুল সকাল বিহান। চন্দ্রহার পরাইয়া নাকি দিব নথ, নুপুরের সোনার ঝুনঝুনি বাজবে সৎসৎ। এই মেয়ে নদের চাঁদের মহুয়ার চেয়েও সুন্দর। মহুয়ার চেহারায় নিশ্চয়ই গ্রাম্য ভাব ছিল। এই মেয়ে টাকশালের নতুন রূপার টাকার মতো ঝকঝক করছে। রূপবতীদের চেহারায় কোথাও না কোথাও ত্রুটি থাকে। আমি ত্রুটি খুঁজে বেড়াচ্ছি। এমনকি হতে পারে মেয়েটার একটা দাঁত গেজা, কান ছোট বড়, নাকের ভিতর দিয়ে লমুকি বুকি দিচ্ছে। রূপবতী বলল, আপনি কেন নাকি? না, আমি একটা ভিডিও নাটকের সুযোগ পেয়েছি। নাটকের চরিত্র সুন্দর মেয়ে দেখলে টেরা হয়ে যায়। প্র্যাকটিসের উপরে আছি। আপনাকে দেখে টেরা হওয়ার প্রস্তুত করলাম। আপনার কি বয় কমেছে? তোতলাচ্ছেন কেন? আমি যে চরিত্রটা করছি সে শুধু টেরা না, তোতলাও। ভালো কথা। আপনি করেন কি? প্যাসেঞ্জারদের চা পানি খাওয়াই, কেবিন ঝাড় দেই। আপনি কি রাতে খাবার খাবেন? আগে অর্ডার দিয়ে রাখতে হবে। আমি টিফিন ক্যারিয়ারে করে খাবার নিয়ে এসেছি। বিশাল বড় টিফিন ক্যারিয়ারে করে খাবার দিয়েছে। আমার মনে হয় লঞ্চের অর্ধেক মানুষ খেতে পারবে। আপনার নাম জানা হয়নি। আপনার নাম কি? হিমু। আমার নাম তৃষ্ণা। আমি বাংলাদেশে থাকি না, পিএইচডি করছি ফিজিক্সে, ইউনিভার্সিটি অফ ওয়াশিংটন। থিসিসের বিষয় কি? থিসিসের বিষয় বললে কি বুঝবেন? বোঝার কথা না, তারপরও বলুন। হিগস কণা। কখনো নাম শুনেছেন? হিগস হচ্ছে ঈশ্বরের কণা, এই কথা শুনেছি, তবে নামকরণ ভুল। সব কণা ঈশ্বরের কণা। আপনার নাকি সামান্য সর্দির ইশারা দেখতে পাচ্ছি। সর্দির কণাও ঈশ্বরের কণা। তৃষ্ণা নাক মুছতে মুছতে বলল, আপনি কি সত্যি লঞ্চের বয়? তৃষ্ণার কথা শেষ হওয়ার আগেই লঞ্চ প্রবলভাবে দুলে উঠল। ৩৬০ ডিগ্রি খুলে গেল। মনে হলো বড় কোনো ঘূর্ণনে পড়েছে। তৃষ্ণা বলল, কি সর্বনাশ, হচ্ছেটা কি? আমি বললাম, তেমন কিছু হচ্ছে না, লঞ্চ ঘুরছে। বিশ্ব ব্রহ্মাণ্ডে সব কিছুই ঘোরে। সূর্য ঘোরে, পৃথিবী ঘোরে, ইলেকট্রন ঘোরে। লঞ্চ কেন ঘুরবে না? তৃষ্ণা, শাড়িতে আপনাকে খুবই সুন্দর লাগছে, তবে আপনি শাড়ি পাল্টে শার্ট প্যান্ট পরে নিন। কেন? লঞ্চ ডুবলে শাড়ি পরে সাঁতার কাটা মুশকিল। এসব আপনি কি বলছেন? লঞ্চ কি সত্যি ডুববে? ডুববে। আমি একটা লাইফ বেল্ট জোগাড় করে নিয়ে আসি। লাইফ বেল্ট নিয়ে ঘাপটি মেরে কেবিনে বসে থাকবেন। লঞ্চ ডুবে যাওয়ার পর লাইফ বেল্ট নিয়ে বের হবেন। এর মধ্যে খাওয়া দাওয়া করে নিন। ও গড, ও গড। ও গড ও গড করবেন না, বরং ও আল্লাহ আল্লাহ করুন। আল্লাহ পাক নানান ধরনের ভাষা দিয়েছেন। বিভিন্ন ভাষায় তাকে ডাকা পছন্দ করেন। আপনি অবশ্যই লঞ্চের ভয় বেড়া কেউ না। প্লিজ আপনার পরিচয় দিন। কঠিন সমস্যায় ফেললেন। কঠিন সমস্যা কেন? জ্ঞান হওয়ার পর থেকে মানুষ তার পরিচয় খুঁজে বেড়াচ্ছে। এখনো পরিচয় পায়নি। যেদিন সে তার পরিচয় পাবে সেদিনই সর্বজ্ঞানের সমাপ্তি। আপনি চলে যাচ্ছেন নাকি? হ্যাঁ। প্লিজ আর একটা সমস্যার সমাধান করে দিয়ে যান। আমার পাশের কেবিনে এক হাজব্যান্ড ওয়াইফ উঠেছেন। হাজব্যান্ডের বয়স অনেক কম, অনেক বয়স, স্ত্রী কম বয়সী। ওরা কেবিনে উঠেই দরজা বন্ধ করেছেন, দরজা খুলছেন না। মাঝে মাঝে ওই কেবিনে একটা মুরগি ডেকে ওঠে। তখন মহিলা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকেন। আমি কয়েকবার ডাকাডাকি করেছি, কেউ সাড়া দিচ্ছে না। মুরগি ডাকার ব্যাপারটা বুঝতে পারছি না। রহস্য ভেদের ব্যবস্থা করছি। আমি একটা চক্কর দিয়ে আসি, তারপর দরজা ভেঙে এদের বের করার ব্যবস্থা করব। দরজা ভাঙতে হবে কেন? দরজা না ভাঙলে এরা বের হবে না। এরা মোটেও স্বামী স্ত্রী না, অসামাজিক কর্মকাণ্ডের জন্য কেবিন ভাড়া করেছে। সারা রাত আমোদ ফুর্তি করতে করতে যাবে, ভোরবেলা পৌঁছাবে বরিশাল। এরা দুজন কেবিন থেকে নামবে না, সারাদিন কেবিনে থাকবে, খাওয়া দাওয়া করবে,
রাতে ঢাকা ফিরবে, লঞ্চের সঙ্গে এই বন্দোবস্ত। আপনি জেনে বলছেন নাকি অনুমানে? জেনেই বলছি। সারাংয়ের অ্যাসিস্ট্যান্ট হাবলু মিয়ার সঙ্গে আমার কিঞ্চিত ভাব হয়েছে। সেই বলেছে ৩ নম্বর কেবিনের এক প্রফেসর সাহেবও এই চুক্তিতে ভাড়া নিয়েছেন। তার ছাত্রীর সঙ্গে যাবে। শেষ মুহূর্তে ছাত্রী আসেনি। প্রফেসর সাহেব মুখ ভোঁতা করে বসে আছেন। তার ভাড়ার টাকা পুরোটাই জলে গেছে। শুধু যে জলে গেছে তা না, তিনি নিজেও জলে যাবেন, এই উজ্জ্বল সম্ভাবনা দেখা দিচ্ছে। কালের চিৎকার পত্রিকার চলমান লঞ্চ সাংবাদিক হিসাবে কোথায় কি ঘটছে দেখা দরকার। আমি ভ্রমণে বের হলাম। তৃষ্ণা মেয়েটি ভয় পেতে থাকুক, ভয় ভাঙানোর জন্য যথাসময়ে তার কাছে যাওয়া যাবে। তৃষ্ণা ছাড়া লঞ্চের আর কাউকে ভীত দেখলাম না। সবাই স্বাভাবিক আচার আচরণ করছে। লঞ্চ মোহনায় ঘুরপাক খাচ্ছে, এটা যেন কোনো ব্যাপারই না। এখন কালের চিৎকার প্রতিবেদকের প্রতিবেদন। আনসার বাহিনীর 4 সদস্যের 3 জন টাকা নিয়ে পলাতক। একজন পাবলিকের কাছে ধরা খেয়েছে, তাকে খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়েছে। শোনা যাচ্ছে তাকে পানিতে ফেলে দেওয়া হবে। যিনি তাকে পানিতে ফেলার ঘোষণা দিয়েছেন তার নাম রুস্তম। মধ্যম বয়সী গাট্টাগোট্টা মানুষ, কুতকুতে চোখ, চিবুকে ছাগলা দাড়ি। রুস্তম বরিশাল ট্রাক চালক সমিতির কোষাধ্যক্ষ। বক্তৃতা দেওয়ার অভ্যাস আছে। কিছুক্ষণ তার জ্বালাময়ী বক্তৃতা শুনলাম। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আনসার বাহিনী আমাদের রক্ষক হয়েছে ভক্ষক। ছিনতাইয়ের টাকা উদ্ধার করে নিজেরা গাপ করে দিয়েছে, ভেবেছে পার পাবে না। একজন ধরা খেয়েছে, তাকে পানিতে ফেলা হবে। সে যদি সাঁতার দিয়ে কুলে উঠতে পারে এটা তার ভাগ্য। যদি কুলে উঠতে না পারে, যদি সলিল সমাধি হয়, সেটাও তার ভাগ্য। বলেন আল্লাহু আকবার। দুর্বল ভঙ্গিতে কয়েকজন মিলে বলল আল্লাহু আকবার। রুস্তম হুঙ্কার দিয়ে বলল, তবে আপনারা যদি মনে করেন আমি তাকে পানিতে ফেলব, আপনারা ভুল করছেন। আমরা সবাই মিলে পানিতে ফেলব। এই জন্যই কবি বলেছেন, সবে মিলে করি কাজ, হারি জিতি না হিলাস। জনতার আদালত তৈরি হয়েছে, জনতার আদালতে বিচার হবে। অপরাধী যেই হোক তাকে পানিতে ফেলা হবে। বলুন আল্লাহু আকবার। আবার দুর্বল ধ্বনি আল্লাহু আকবার। রুস্তম রণহুঙ্কার দিয়ে বলল, আপনাদের গলায় জোর নাই। মুরগির বাচ্চাও তো আপনাদের সে উঁচা গলায় খক খক করে। বলুন, আওয়াজ দেন আল্লাহু আকবার। আগে চোখহীন আওয়াজ উঠল আল্লাহু আকবার। অপরাধী ছিনতাইকারী শক্ত দড়িরে বাঁধা, তবে তাকে মোটেও চিন্তিত মনে হচ্ছে না। সে মার খায়নি, এতেই খুশি। লঞ্চ, বাস, ট্রেনের কামরায় ধরা পড়া ছিনতাইকারীর জন্য অত্যন্ত বিপজ্জনক। এরা পালিয়ে যেতে পারে না বলে মার খেতে খেতে শতকরা 90% ক্ষেত্রে মারা যায়। কিছু আছে বিড়ালের মতো কঠিন প্রাণশক্তি, এরা লুলা হয়ে বেঁচে থাকে। লুলা হওয়ার কারণে ভিক্ষার সুবিধা হয়। ভিক্ষুক শ্রেণীতে লুলা স্বামীর অনেক কদর। আর্মি অফিসার এবং ইঞ্জিনিয়াররা রূপবতী স্ত্রী পায়। লুলা ভিক্ষুকরা রূপবতী ভিক্ষুক স্ত্রী পায়। চায়ের দোকানের মালিক এখনো ধরা খায়নি, সে চা বিক্রি করে যাচ্ছে। লাশের চায়ের ব্যাপারটাই মনে হয় চাপা পড়ে গেছে। তবে আমি নিশ্চিত যথাসময়ে বিষয়টা উঠবে। চাওয়ালা নিজের মনে বিড়বিড় করছে, পানিতে ফেলবো তোর বাপের পানি। রুস্তম বলল, ব্রাদার কিছু বলছেন? না, কিছু বলি না। যা বলার আওয়াজে বলবেন, বিড়বিড়ানি বন্ধ। আপনার বিষয়েও সিদ্ধান্ত হবে। আমার বিষয়ে কি সিদ্ধান্ত? পাবলিকের লাশের চা খিলাইছেন, পাবলিকে আপনারে ছাড়বে না। চাওয়ালা বলল, পাবলিকের মা রে আমি? রুস্তম বলল, হারামির পুত কি বলেছে আপনারা শুনেছেন? জাগ্রত পাবলিক, আপনারা শুনেছেন, শুনলাম। শুধু শুনবেন, ব্যবস্থা নিবেন না? অবশ্যই ব্যবস্থা নিব। সামান্য হুটোপুটির পরে চাওয়ালা ধরা খেয়ে গেল। তার স্থান হলো ছিনতাইকারীর পাশে। ছিনতাইকারী নিচু গলায় বলল, কিছুক্ষণ রং তামাশা করে ঠান্ডা হয়ে যাবে ওস্তাদ, কোনো চিন্তা নাই। চাওয়ালা বলল, তুই চুপ থাক বদমাইশ, ওস্তাদ ডাকবি না, আমি তোর ওস্তাদ না। ছিনতাইকারীর আসলে এক ওস্তাদ লঞ্চে আছে। তার খোঁজ পাইলে রুস্তম যে আছে নতুন লিডার হয়েছে, সে পিসাব করে লুঙ্গি ভিজাইয়া দিবে। আসল ওস্তাদ কে? ওনার নাম আতর মিয়া। ওনার নাম তো আগে শুনি নাই। ও আচ্ছা আচ্ছা, শুনেছি, নাম শুনেছি।
সে লঞ্চে কি জন্য? আছে কোনো মতলব, আমি জিগাই নাই। দেখা হয়েছে, সালাম দিয়েছি। উনি বলেছেন, "ভালো আছো?" আমি বলেছি, "জি ওস্তাদ।" পীর সাহেব এবং পুলিশ বাহিনী। পুলিশ বাহিনী আগের জায়গাতেই আছে, তাদের সামনে দুটো হারিকেন। একটাই তেল শেষ, দপদপ করছে, যেকোনো সময় নিভবে। ওসি সাহেব দেয়াশালাইয়ের কাঠি দিয়ে কান চুলকানো বন্ধ করেছেন। কোন একটা ঘটনা ঘটেছে মনে হয়। ওসি সাহেবের মুখ পাংশুবর্ণ। আমি বললাম, "স্যার কেমন আছেন?" ওসি সাহেব জবাব দিলেন না, বিরক্ত চোখে তাকালেন। পীর সাহেব বললেন, "স্যারের অবস্থা কাহিল, জিন কফিল ওনার পিছে লাগছে।" কি করেছে সে? দেশলাইয়ের মাথা ভাঙছে, ভাঙা মাথা এখন স্যারের কানের ভিতরে। জিন কফিলরে আমার মতো ভালো কেউ চিনে না। সে এখন কি করব শুনে? ভাঙা মাথার মধ্যে ফায়ারিং করব, ধুম করে আগুন জ্বলে উঠব। তাহলে তো বেকায়দা অবস্থা। সাংবাদিক ভাই ধরেছেন ঠিক। অবস্থা বেগতিক। আমি সূরা বাকারা পড়ে জিনরে এখন সামলায় রাখার চেষ্টা নিতাছি। কতক্ষণ পারবো জানি না। দোয়া রাখবেন। অবশ্যই দোয়া রাখবো। এদিকে জিন খবর দিয়েছে বিরাট ঝড় উঠবে, লঞ্চ ডুবি হবে, জানমালের বেসুমার ক্ষতি হবে। দুটো হারিকেনের একটা দপ করে নিভে গেল। ওসি সাহেব চমকে উঠলেন। কেন এতটা চমকালেন বোঝা গেল না। সাংবাদিক ভাই, সাঁতার জানেন? তা জানি, তবে এই সাঁতারে কাজ হবে না। পীর সাহেব বললেন, সাংবাদিক ভাই অস্থির হবেন না। পানিতে ডুবে মৃত্যু এক অর্থে আল্লাহ পাকের খাস রহমত। বলেন কি? শহীদের দরজা পাবেন। পানিতে ডুবে মৃত্যু হলে শহীদের দরজা, বেহেস্তে চলে যাবেন। আপনার সেবার জন্য থাকবে ৭০ জন হুর। গেলমান কতজন পাবেন সেই বিষয়ে কিছু বলা নাই, তবে বেশুমার পাওয়ার কথা। এখন চেষ্টা করে দেখেন পানিতে ডুবে মরতে পারেন কিনা। কাছে আসেন, কানে কানে একটা কথা বলি। আমি কাছে এগিয়ে যেতেই ওসি সাহেব ধমক দিলেন, যেখানে আছেন সেখানেই থাকেন, কাছে আসবেন না। আমি তারপরও এগিয়ে গেলাম। পীর সাহেব ফিসফিস করে বললে, আমি পানিতে ঝাঁপ দেওয়ার ধান্দায় আছি। ঝাঁপ একা দিব না, ওসি সাহেবদের নিয়ে ঝাঁপ দিব। বুদ্ধি ভালো করেছি না? হুম। ইচ্ছা করলে এখনো ঝাঁপ দিতে পারি, অপেক্ষায় আছি। কিসের অপেক্ষা? কানের ভেতর দেশলাইয়ের মাথা ফাটুক, মজা দেখি। কানের ভেতর ফায়ারিং হলে ওসি সাহেব নিজেই পানিতে ঝাঁপ দিবে, আমাকে ধাক্কা দিতে হবে না। ওসি সাহেব বললেন, অনেক কথা হয়েছে, আন্না বিদায়। বিদায়? ওসি সাহেবের গলায় আগের মতো জোর নাই, তিনি খানিকটা পুটিয়ে গেছেন। ডিরেক্টর শাকুর এবং তার বন্ধু, এই দুজন মূল রঙ্গমঞ্চে অনুপস্থিত। তাদের এক কোনায় বিছানা পেতে আধশোয়া হয়ে থাকতে দেখা গেল ডিরেক্টর সাহেবের হাতে মোবাইল ফোন। দুই বন্ধু গভীর আগ্রহে তাকিয়ে আছে, মনে হচ্ছে সুলতানার কর্মকাণ্ড দেখছে। মিডিল ক্লাস মানসিকতার নমুনা, ঝামেলা থেকে দূরে সরে ব্যক্তিগত আনন্দের সময় কাটানো। আমি চলে গেলাম একতলার নিচের মাল ঘরে। দুনিয়ার ড্রাম জড়ো করা, শত শত বস্তা। বস্তায় পানি পড়ছে, ভিজছে। কি আছে বস্তায় কে জানে। লাইফ বেল্ট পাওয়া গেল না। হিমু ভাই, কিছু খোঁজে? আমি চমকে তাকালাম। টিনের ড্রামের উপর যে বসে আছে তাকে চিনলাম না। মুখ ভর্তি দাড়ি গোফের জঙ্গল, গায়ে নীল গেঞ্জিতে লেখা, লাইফ স্টার্টস অ্যাট 40। লেখার নিচে নগ্নাবস্থা এক থাই তরুণী। তরুণী চোখ টিপে তাকিয়ে আছে। ভাইজান, আমাকে চিনছেন? না। আমি আতর। এখন চিনছেন? চিনলাম, গেঞ্জি তো পরেছ জবরদস্ত। আতর মিয়া মুখ বিকৃত করে বলল, এই জিনিস মানুষ পরে? বাধ্য হয়ে পড়ছি। লোকজন আমাদের দিকে না তাকায় গেঞ্জির মেয়েটার দিকে তাকায় থাকে। আমারে কেউ চেনে না। তুমি পলাতক? যে র্যাবের হাত থেকে বাঁচার জন্য সুন্দরবন চলে যাচ্ছি। মাসখানিক থাকবো, র্যাব ঠান্ডা হলে ফিরবো। আমাদের কাছে খবর আছে মাসখানিকের মধ্যে র্যাব ঠান্ডা হবে। সুন্দরবনে যে যাচ্ছ তোমাকে তো বাঘে খেয়ে ফেলবে। ক্রস ফায়ারের চেয়ে বাঘ ভালো। হিমু ভাই, সুন্দরবন যাবেন? সপ্তাহখানিক থাকলেন, ফরেস্টের বাংলোয় থাকার ভালো ব্যবস্থা আছে। ফরেস্টের লোকজন দেখভাল করে, তাদের আদর যত্ন ভালো। ফ্রেশ হরিণের মাংস সাপ্লাই করে। র্যাব বা পুলিশ যখন আসে বন বিভাগ এদের অ্যাডভান্স খবর দেয়, আমরা ডিপ ফরেস্টে চলে যাই।
তুমি কি আগেও ছিলে সুন্দরবনে? কয়েকবার ছিলাম। র্যাবের যন্ত্রণায় মাঝে মাঝে যেতে হয়। হিমু ভাই, আপনাকে পেয়েছি, এখন আর ছাড়ব না। সেবা করব। আপনাকে সেবা করা বিরাট ভাগ্যের ব্যাপার। আমি বললাম, হরিণের মাংস ছাড়া সুন্দরবনে আর কি পাওয়া যায়? ফ্রেশ চিংড়ি খাবেন? চাষের চিংড়ি না, ভাঙ্গন মাছ আস্ত ভেজে দিবে, মাখনের মতো মোলায়েম। সামুদ্রিক রিটা মাছ কখনো খেয়েছেন? সামুদ্রিক রিটা খাবেন, সারা জীবন মনে থাকবে। কিন্তু একবার বসে আছেন, নাম হরি ভট্টাচার্য। তার হাতে হরিণের মাংস অপূর্ব। মাংসটা মধু দিয়ে মাখায়া 2 দিন বাসি করে তারপর রান্না। আহা কি জিনিস! কিন্তু ভাই, এখন বলেন লঞ্চে আপনার কোনো সেবা লাগবে? সিদ্ধান্ত নিয়েছি লঞ্চের কিছুক্ষণের মধ্যে লঞ্চের দখল নিব। একা? আমারে চিনেন না হিমু ভাই। আমার কি দোকা লাগে? টেকা নিয়ে 3 আনসার পালাইছিল, এদের উদ্ধার করেছি। 3টাকে বাথরুমে তালা বন্ধ করে রেখেছি, ওসি সাহেবকে 50,000 দিয়েছি। উনি আর শব্দ করবেন না, জিন ধরে থাকবেন। রোস্তম নামে একটা ফালাফালি করতেছে, তাকে এক থাবড়া দিয়ে কন্ট্রোল নিজের হাতে নিয়ে নিব। তার আগে বলেন আপনার কোনো সার্ভিস লাগবে কিনা? না, আমাকে শুধু একটা খবর দেন, লঞ্চটা কি ডুববে? লঞ্চ ডুবে যাবে, আপনি অ্যাডভান্স খবর পাবেন না, এটা কখনো হবে না। লঞ্চ ডুববে। আতর ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, সামান্য সমস্যা হয়ে গেল। যাই হোক, অসুবিধা নাই। আপনি আছেন কোথায়? কেবিনে। কেবিন নাম্বার 4। 5 নাম্বার কেবিনে ফুর্তি করার জন্য এক হারামজাদা মেয়ে নিয়ে আছে। খবর পেয়েছেন? হুম। জাতি কোন দিকে যাচ্ছে খেয়াল করেছেন? হুম। আমার মনের ইচ্ছা এই দুটাকে সুন্দরবনে নিয়ে বাঘের হাতে ছেড়ে দেওয়া। লঞ্চ ডুবে গেলে সেটা সম্ভব হবে না। আমি বললাম, এরা দুজন দরজা বদ্ধ করে বসে আছে, আপাতত এদের বের করার ব্যবস্থা করো। আতর বলল, চলেন যাই, বের করি। হালকা পাতলা দরজা এক লাথি দিলেই ভেঙেছে এক টুকরা। আতর আমার সঙ্গে কেবিনের দিকে রওনা হলো। এখন আতর প্রসঙ্গে বলি, বায়তুল মোকাররমের সামনে আতর মিয়ার একটা আতর এবং তসবির দোকান আছে। দোকানের নাম দ্য নিউ মদিনা আতর হাউস। দ্য নিউ মদিনা আতর হাউসে কার্টুনে করে ছোটখাটো অস্ত্রের লেনদেন হয়। আতর মিয়ার সব অ্যাসিস্ট্যান্টের নাম পুলিশের সন্ত্রাসীদের তালিকায় আছে। আতরের নাম নেই। আতর মিয়ার কথা হচ্ছে, কোনো ইনসান আমার হাতে খুন হয় নাই, মানুষ হলেই ইনসান হয় না। মানুষের মতো দেখতে অনেক হায়াওয়ান ঘুরে বেড়ায়, এরা অফ হয়ে গেলে জগতের উপকার হয়। আতর মিয়ার সঙ্গে আমার পরিচয়ের কাহিনীতে কোনো নাটকীয়তা নেই। সময় পেলে সেই গল্প করব, আজ সময় নেই। ঝড় শুরু হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, ঝড় বৃষ্টির মধ্যেই গল্পটা করি। সেদিনও এরকম ঝড় বৃষ্টি। মানুষের যেমন ডিপ্রেশন হয়, সাগর মহাসাগরেরও ডিপ্রেশন হয়। বঙ্গোপসাগরের ডিপ্রেশন 7 নম্বর বিপদ সংকেত। ঢাকায় বৃষ্টি, দমকা বাতাস। কিছুক্ষণ বৃষ্টিতে ভিজলাম। বৃষ্টির পানি বরফের চেয়েও ঠান্ডা। শরীর হিম হয়ে গেছে। 1 কাপ গরম চা খেতে পারলে ভালো হতো। মদিনা আতরের দোকানে, চায়ের দোকানের সন্ধানে এদিকে ওদিকে তাকাচ্ছি। দ্য নিউ মদিনা আতর হাউস থেকে একজন হাতের ইশারায় আমাকে ডাকলো। কাছে গেলাম। সে লোক সদিগ্ন চোখে আমাকে দেখতে লাগলো। একসময় বলল, আপনার পাঞ্জাবি হলুদ। আমি বললাম, হ্যাঁ, বৃষ্টিতে ভিজে কমলা হয়ে গেছে। বুঝতে পারছি। দূর থেকেই নিউ মদিনা হাউস দেখা যায়। এদিক ওদিক তাকাচ্ছিলেন কেন? গরম চা খুঁজছি। হুম, হয়েছে। গরম চা। পেমেন্ট নিয়ে যান, ঘরে ঢুকেন। আমি ঘরে ঢুকলাম। লোক গলা খাকারি দিয়ে বলল, আমার নাম আতর মিয়া। আপনার সঙ্গে আমার মুখোমুখি দেখা হয় নাই, আজ হলো। আপনাদের সঙ্গে ব্যবসা করে আরাম পেয়েছি। এই প্যাকেটে 2,25,000 আছে। আমি গুনে দিয়েছি, তারপরও গুনেনি। আমি টাকা গুনতে পারি না, আপনি গুনেছেন, এই যথেষ্ট। বেশি গুনলে টাকা কমে যায়। আতর মিয়া বলল, টাকাটা পলিথিন দিয়ে মুড়ে দেই, পকেটে রেখে দিন, বৃষ্টিতে ভিজবে না। আমি বললাম, আমার পাঞ্জাবির পকেট নেই। পকেট নাই কেন?
পকেট থাকলে পকেটে টাকা পয়সা রাখতে হয় দিকদারি। আমি দিকদারি পছন্দ করি না। করেন দিকদারি কাম আর দিকদারি পছন্দ করেন না। আমি বললাম, "গরম ১ কাপ চা খাওয়ান, আমি চলে যাব। টাকা থাকুক আপনার কাছে।" "টাকা নিবেন না?" "না।" "কবে নিবে?" "টাকা আমার না, আমি নিব না। যার টাকা সেও নিবে না, সে ধরা খেয়েছে। এটা আমার অনুমান।" "টাকা আপনার না?" "না।" সাংঘাতিক কথা, গরম চা কিভাবে বলেছেন? "এমনি বলেছি। মনে এসেছে বলেছি।" গায়ে হলুদ পাঞ্জাবি, গরম চা বলেন কি, পয়েন্টে পয়েন্টে মিলিয়ে গেছে। আতর মিয়া ঝিম ধরে গেল। আতর মিয়া একটা কথাও বলল না, চা আনলো, চা শেষ করে উঠে দাঁড়ালাম। তার মোবাইলে একটা টেলিফোন এলো, সে ইশারায় আমাকে দাঁড়াতে বলল। আমি দাঁড়ালাম। টেলিফোন শেষ করে আতর মিয়া বলল, "আপনার কথা সত্য, উনি ধরা খেয়েছে।" আমি বললাম, পুরুষের জন্মই হয়েছে ধরা খাওয়ার জন্য। কেউ স্ত্রীর হাতে ধরা খায়, কেউ পুত্রকন্যার হাতে ধরা খায়। কেউ ধরা খায় প্রেমিকার কাছে, আবার কেউ কেউ র্যাবের কাছে ধরা খায়। আতর মিয়া বলল, "আপনি কই থাকেন? আপনার ঠিকানা কি?" "কেন?" "যোগাযোগ রাখতাম।" "কোনো প্রয়োজন নাই। হঠাৎ হঠাৎ আপনার সঙ্গে আমার দেখা হবে, সেটাই তো ভালো।" আতরের সঙ্গে পরে আরো ২ বার দেখা হয়েছে। শেষবার দেখা হয় মধ্যরাতে। মধ্যরাত খুবই বিস্ময়কর সময়। তখন পেতনি মারে ঢিল। মধ্য দুপুর থাকে ভূতের হাতে, মধ্যরাত থাকে পেতনির হাতে। পেতনি ঢিল মারতে থাকুক, আমি ঘটনাটা বলি। কারণ বাজারের সামনে দিয়ে আসছি। মাছের আড়তে এক বেচারি বলল, "হিমু ভাই না? কই যান?" আমি বললাম, "কোথাও যাই না, হাঁটতে বের হয়েছি।" "একটা ইলিশ মাছ নিয়ে যান। আজ ভালো ইলিশ আসছে, ১.৫ কেজি ২ কেজি।" "ইলিশ মাছ দিয়ে আমি করব কি?" "ভাই যা খাবেন আর কি করবেন, টাটকা ইলিশ। এমন টাটকা, ইচ্ছা করলে কাঁচাও খাইতে পারেন।" "কাঁচা ইলিশ কোনোদিন খেয়েছেন?" "না।" "আমার অনুরোধ রাখেন, ১ পিস হইলেও কাঁচা খাইয়া দেখেন। লবণের ছিটা দিবেন, কাগজে লেবু চিপা লেবুর রস দিবেন, কচকচায়া খাবেন। এই হিমুভাইয়ের সবচেয়ে বড় মাছটা কাইট্টা দে।" আমি বিশাল এক ইলিশ হাতে নিয়ে হাঁটছি। আমার পেছনে পেছনে ২টা কুকুর আসছে। রাজধানীর কুকুর বলশালী হয়, এরা যথেষ্ট বলশালী। হাঁটার মধ্যে জঙ্গলি ভাব আছে। আমি দাঁড়িয়ে পড়লে ওরাও খানিকটা দূরত্ব রেখে দাঁড়িয়ে পড়ে। আমি বললাম, "তোরা কাঁচা ইলিশ খাবি?" দুজনে খড়খড় শব্দ করল। কুকুরের ভাষা বুঝতে না পারার কারণে কি বলল বুঝতে পারলাম না। আরো খানিকটা এগোতেই মাইক্রোবাসের দেখা পেলাম। মাইক্রোবাসের ইঞ্জিনে কোনো সমস্যা হয়েছে। ড্রাইভার বনেট খুলে ইঞ্জিন ঠিক করার চেষ্টা করছে। ড্রাইভারের পাশে চিন্তিত মুখে শুকনো টাইপের এক লোক টর্চ ধরে দাঁড়িয়ে আছে। টর্চ একটু পরপর নিভে যাচ্ছে। আমি তাদের পাশে দাঁড়ালাম। কুকুরের ঘড়ঘড় শব্দ শুনে দুজনে ফিরে তাকালো। মাইক্রোবাসের ভেতর অত্যন্ত বলশালী একজন বসা। সে ঘাড় সোজা করে বলল, "এই লোক কি চায়?" আমি বললাম, "আমি কিছু চাই না, আপনার গাড়ি থেকে কড়া আতরের গন্ধ আসছে। আমার কুকুর দুটা আতরের গন্ধে অস্থির হয়ে গেছে।" কুকুর দুটো একসঙ্গে কলজে শুকিয়ে যাওয়ার মতো আওয়াজ করল। টর্চ হাতে ড্রাইভারের পাশের লোক হঠাৎ দৌড় দিল। তার দেখে দেখি ড্রাইভার। কেউ দৌড়ালে জংলি কুকুর তার পেছনে পেছনে যাবে, এটাই স্বাভাবিক। দুটো কুকুরই ছুটে গেল। একজন ছুটকো লোককে কামড়ে ধরল, আরেকজন ড্রাইভারকে। তাদের চিৎকার শুনলাম, "বাঁচান, আমাদের বাঁচান!" আমি ডাকলাম, "তোরা ফিরে আয়।" ছুটকো লোক ফুটপাতে পড়ে রইল। কুকুর দুটা ফিরে এলো। মাইক্রোবাসে বসা ভীত গলায় লোকটি বলল, "আপনি কি চান?" আমি বললাম, "আপনি গাড়িতে বস্তা ভর্তি করে কাউকে নিয়ে যাচ্ছেন। যাকে নিয়ে যাচ্ছেন তার গা থেকে আতরের গন্ধ বের হচ্ছে। আমার ধারণা তার নাম আতর মিয়া। আপনার পরিকল্পনা কি? বস্তা বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ ব্রিজ থেকে পানিতে ফেলা? বস্তায় কি ইট ভরা আছে? আপনি তো ভাই বিরাট ঝামেলায় আছেন। গাড়ি নষ্ট, লোক বল কমে গেল। সঙ্গে মোবাইল ফোন আছে না? টেলিফোন করে লোক আনানোর ব্যবস্থা করুন, অন্য গাড়ি আনুন। এ ধরনের জটিল কাজে সবসময় ব্যাকআপ ব্যবস্থা থাকতে হয়।" গাড়ির ভেতর থেকে ভো ভো শব্দ পাওয়া গেল। প্রায় সঙ্গে সঙ্গে টহল পুলিশ আসতে দেখা গেল। আমি মাইক্রোবাসে বসা লোকটার দিকে তাকিয়ে বললাম, "ভাই সাহেব, পুলিশ আসতেছে। আমার মনে হয় আপনার উচিত দৌড় দিয়ে পালানো। আতর মিয়াকে ধরার অনেক সুযোগ পাবেন।"
মাইক্রোবাসের দরজা খুলল, ওই লোক বের হলো, ঝেড়ে দৌড় দিল। পেছন পেছন কুকুর দুটা ছুটে গেল, সেও ধরাশায়ী হলো। মানুষের বিপদ দেখে পুলিশ এগিয়ে আসবে, এটাই স্বাভাবিক। এই ক্ষেত্রে স্বাভাবিক ঘটনা ঘটল না, পুলিশ দুজন উল্টা দিকে দৌড় দিল। বস্তার ভিতর থেকে আতর মিয়াকে অর্ধমৃত অবস্থায় উদ্ধার করা হলো। আতর মিয়া হাঁপাতে হাঁপাতে বলল, হিমু ভাই, আপনি মানুষটা অন্য কিছু, এখন থেকে আমি আপনার কেনা গোলাম। কুকুর দুটাকে ইলিশ মাছ উপহার দিয়ে আমি গেলাম। আমি কেনা গোলাম নিয়ে হাঁটা দিলাম। মধ্যযুগে মুরব্বেরা কেনা গোলাম নিয়ে হাঁটত, যুগের অভ্যাস বদলায় না। এই যুগেও আমি কেনা গোলাম নিয়ে হাঁটছি। তৃষ্ণার কাছে ফিরে এসেছি, সে ভোল পাল্টেছে। শাড়ির বদলে জিন্সের প্যান্ট, গাঢ় রঙের হলুদ ফুল হাতার জামা, গলায় হলুদ পাথরের মালা, এর মধ্যে চোখে রং করাও শেষ। মেয়েরা ভয়ঙ্কর দুর্যোগেও সাজগোজ ঠিক রাখতে ভোলে না। আতর মিয়া আমার সঙ্গে নেই, সে নাকি 5 মিনিট পরে আসবে। রুস্তমকে টাইট দিতে 5 মিনিট লাগবে। পুরো টাইট দিবে না, 2 স্ক্রু 2 প্যাচের টাইট। ক্যাচ খেঁচা। আমাকে দেখে তৃষ্ণা কেবিন থেকে বের হয়ে এসে কোমল গলায় বলল, এতক্ষণ কোথায় ছিলেন? জীবনানন্দ দাশ আমাদেরকে নানানভাবে প্রবাহিত করেছেন। এতদিন কোথায় ছিলেন বাক্যটি নানানভাবে ব্যবহৃত হয়, প্রতিবারই শুনতে ভালো লাগে। আমি বললাম, ভয় লাগছে? তৃষ্ণা বলল, ভয়ে আত্মরা হয়ে গিয়েছিলাম, আপনাকে দেখে ভয় কমেছে। সত্যি কমেছে? জি, সত্যি কমেছে। আপনি আর যেতে পারবেন না, এখানে থাকতে হবে। পাশের কেবিনের মেয়ের কান্না থেমেছে। হ্যাঁ, তবে মাঝে মাঝে খোপানের শব্দ হচ্ছে এবং যথারীতি মোরগ ডাকছে। আমি বললাম, মহাবিপদের সময় পশু পাখির ডাকাডাকি করে শুনেছি। মোরগ মনে হয় সেই কারণেই ডাকছে। কেবিনের ভিতর মোরগ আসবে কেন? তাও কথা। বাবাসের কেবিনের দরজা খুলে এক ভদ্রলোক বের হলে। তার গায়ে আলজেরিয়া ফুটবল দলের জার্সির মতো স্লিপিং স্যুট, মুখে ফ্রেঞ্চ কাট দাড়ি। ভদ্রলোক ভয়ে চিমসা মেরে গেছেন। তার ফ্রেঞ্চ কাট দাড়ি গোঁফ ছুলে গেছে। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, কি হচ্ছে বলতে পারেন? আমি বললাম, ঝড় হচ্ছে। জ্বর হচ্ছে সেটা তো দেখতেই পাচ্ছি, আমাদের করণীয় কি? মৃত্যুর জন্য অপেক্ষা করা ছাড়া তেমন কিছু করণীয় নেই। কোন তওবার আয়োজন হচ্ছে, তওবায় শামিল হতে পারেন। তওবা পড়ানোর জন্য যোগ্য মাওলানার সন্ধানে কিছুক্ষণের জন্য বের হব। ইচ্ছা করলে আপনিও আমার সঙ্গে আসতে পারেন। ইন সার্চ অফ গডর মতো ইন সার্চ অফ মাওলানা। ইউ আর টকিং ননসেন্স। অতি সত্য কথা বলেছেন। লঞ্চ কর্তৃপক্ষ আমাদের জন্য কি করছে? লঞ্চের মালিক পক্ষের সঙ্গে আমি কথা বলতে চাই। মালিক পক্ষের এখন আর কেউ নাই, আমরা সবাই মালিক আমাদের এই লঞ্চের রাজত্বে। মালিকের খোঁজ খবর না করে একটা কাজ করতে পারেন। কড়া ঘুমের ওষুধ খেয়ে একটা দোয়া পরে ঘুমিয়ে পড়ুন। যা ঘটবে ঘুমের মধ্যে ঘটবে। দোয়াটা হচ্ছে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া। এর অর্থ, হে আল্লাহ, তোমার নামেই আমি মৃত্যুর কোলে অর্থাৎ নিদ্রায় যাইতেছি এবং জীবিত হইব। তবে এই দফায় জীবিত হওয়ার সম্ভাবনা ক্ষীণ। ফাজলামি করছেন? আমি কে আপনি জানেন? আমি ডক্টর জিল্লুর খান, হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ বায়োকেমিস্ট্রি, স্টেট ইউনিভার্সিটি অফ লালমাটিয়া। ঢাকা শহরে এখন স্টেট ইউনিভার্সিটির ছড়াছড়ি। ধানমন্ডির কোনো কোনো গলিতে 3-4টা করে ইউনিভার্সিটি। মাঝারি সাইজের বাড়ি ভাড়া করে ইউনিভার্সিটি বানানো হয়। বাড়ির গ্যারাজ হয় ভাইস চ্যান্সেলর সাহেবের অফিস। সেই অফিসে এসি থাকে, বেশিরভাগ সময় এসি থেকে গরম বাতাস বের হয়। ফ্যান চলে ভাইস চ্যান্সেলরের আরাম হতো, কিন্তু এসিতে যে ইজ্জত, ফ্যানে তা নেই। আমি বললাম, স্যার ভালো আছেন? ভেতরে এসে বসো। লঞ্চ দুলছে, যে কোনো সময় আপনি পড়ে যাবেন। যেভাবে দাঁড়িয়ে আছেন সেটা দেখেও ভয় লাগছে। রেলিং ধরে দাঁড়ান। তুমি কি লঞ্চের কেউ? জি স্যার, আমি যাত্রীদের চা পান সিগারেট এগুলো কেবিনে কেবিনে দেই। আমাকে কেবিন বয় বলতে পারেন। রাতের খানা কি খাবেন এনে দিব? মেনু হলো ডাল খাসি, ইলিশ মাছ, ইলিশ মাছের ডিম, সবজি, মসুর ডাল। ডক্টর জিল্লু খান বস্তিওয়ালা ভাইদের ভাষায় চলে গেলেন। খ্যাক খ্যাক করে বললেন, হারামজাদা কেবিন বয়, তুই ফাজলামি শুরু করছিস কি জন্য? যা, মালিক পক্ষের কাউকে ডেকে আন। আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস হিমুর আছে জল, পর্ব 2।